and the concept we are going through surface shading. Okay, so surface shading, at least recap দিয়ে যদি শুরু করি, it's actually nothing but painting with light. Okay? So you are going to paint this object. এই অবজেক্টটাকে পেইন্ট করতে যাচ্ছি। So তুমি এখানে simply color দিয়ে তুমি এটাকে পেইন্ট করতে পারতে, but right now you can see going on here, which means that there is a light source somewhere. Okay, the light source এর কারণে আমরা এটা শেডিংটা অন্যরকম করছি। এখানে একটা জিনিস দেখার বাকি আছে যেটা আমি গত ক্লাসে বললাম, এটা হচ্ছে as a heuristic process. Shading is a heuristic method. Okay, heuristic বলতে আমরা কি বুঝি, দেখি তোমরা জানো কিনা? Anyone? বলতে পারছো না? হিউরিস্টিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তুমি অনেক এক্সপেরিমেন্ট করে, অর্থাৎ কাজ করার জন্য কিছু একটা যদি বের করো, একটা এরকম যেটা এক্সপেরিমেন্ট করে করে আমরা বের করতে পারি। সো এখানে যেটা বোঝানো হচ্ছে যে লাইট শেডিং এর ব্যাপারটা, সেটা হচ্ছে কমন ফিজিক্স টার্ম ইউজ করে থাকে। আমি জানি শেডিং বা লাইটিং এগুলো ফিজিক্স এর ল মেইনটেইন, এন্ড ফিজিক্স এর ল মেইনটেইন করাটা কিন্তু খুবই কঠিন। এই ফিজিক্স এর সবগুলো লকে ইমপ্লিমেন্ট করাটা যেমন টাইম কনজিউমিং, দেন it's also a very heavy weight for our graphics card system, and it is not always possible. এজন্য যেটা করা হয় থাকে কম্পিউটার গ্রাফিক্স এর সায়েন্টিস্টরা যেটা বের করে সেটা হচ্ছে এমন একটা মেথড, ওকে, এমন একটা ফাংশন যেটা আসলে হুবহু এটা ফলো না করলেও ইট ওয়ার্কস, ভিজিবলি দেখলে মনে হয় there is a shading going on. Okay, so that is why it's a heuristic process. এটা আসলে আমরা ট্রায়াল এক্সপ্লেইন করে করে আমরা বের করে দেখলাম যে না, ফাইন, এই মেথডটা আমাদের কাজ করে। এটার ইকুয়েশন গুলোর দিকে যদি তাকাও, সেই ইকুয়েশন গুলো ফিজিক্সের ইকুয়েশনের সাথে কোনো মিল পাবে না, কিছু কিছু ক্ষেত্রে মিল পাবো, বেশিরভাগ ক্ষেত্রে মিল পাবো না, বাট দে ওয়ার্কস। গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা যেমন শেডিং দেখতে পাই, আমরা হাইলাইট দেখতে পাচ্ছি, সেগুলো কাজ করে। সেজন্য এই টাইপের মেথডগুলোকে হিউরিস্টিক মেথড বলে। লাস্ট ক্লাসে আমরা এরকম কিছু একটা দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে টকিং অ্যাবাউট দ্য ডিফিউজ শেডিং। এট লিস্ট এখন কি আনসার দিবা, ডিফিউজ শেডিং কোন টাইপের অবজেক্টগুলোর ক্ষেত্রে কাজে লাগে? ম্যাট টাইপের। আচ্ছা, ম্যাট টাইপের অবজেক্ট গুলো কি? পেপার। হ্যাঁ, যেগুলো আছে देयर इज নো শাইনিনেস। ওকে, নো শাইনিনেস, অর্থাৎ যেগুলোতে কোনো আমি যেখানে নট এট অল শাইনি, যেমন হচ্ছে পিস অফ পেপার, ফুড, ড্রাই, স্টোনস। সো ডিফিউজ শেডিং এর জন্য আমরা দেখেছিলাম দ্য কোসাইন ল। এই কোসাইন লটা হচ্ছে এরকম, বলো তো কোসাইন লটা কি? সেখানে বলাই আছে যে কোসাইন ল হচ্ছে whenever we are going to paint an, or আমরা যদি যে কোনো একটা পয়েন্ট পি কে চিন্তা করি, পি এর যদি কালার আমরা যদি হয়ে থাকি সি, this color is like that actually it depends on n, which is a normal to the surface, l, which is the vector from light source to the point. Okay, so it actually it depends on the cosine of the angle between n and এখানে দেখতে পাচ্ছি c is actually proportional to the cos theta, এবং এই cos theta টা অবশ্যই n dot l, অর্থাৎ এটা ডট প্রোডাক্ট ডিপেন্ড করে। so we can write it down like cos is c is proportional to the n dot l. সেখানে কি আমরা থেমে থাকিনি, আমাদের নেক্সট ছিল, বাই দ্য ওয়ে, এখানে আমি যদি বলি এই লাইট সোর্সটা যদি বলি, দিস ইজ অ্যাকচুয়ালি ডিরেকশনাল লাইট সোর্স। বলো তো ডিরেকশনাল লাইট বলতে কি বোঝায়, এবং একটা এক্সাম্পল দাও। আমাদের ডে টু ডে লাইফে আমরা রিয়েল এটা কি বা কখন ইউজ করি? সানলাইট। কেন, এটা মানে কি ডিরেকশনাল লাইট? ডিরেকশন, পজিশনটা চেঞ্জ হবে না, মানে ডিরেকশনটা সেমই থাকবে।
আই মিন না, এটা মানে ঠিক আছে, ইউর ক্লোজ। এটা হচ্ছে এই পজিশনটা চেঞ্জ করলেও কোনো ব্যাপার, অর্থাৎ তুমি এটার লোকেশনটা ম্যাটার নাই, এক্সাক্ট প্রিসাইজ লোকেশন, অর্থাৎ এক্স এল কমা ওয়াই এল কমা জেড এল, ইট ডাজন্ট ম্যাটার। এটা ম্যাটার কি, এটার ডিরেকশনটা আমি যেটা থেকে বের করি আমি এটার ভেক্টর দেব। সো এখানে ডিরেকশনাল ভেক্টরটা ম্যাটার, but the explicit position is not a big deal. Now let's start with this direction light আছে। এবার এটা কিভাবে কাজ করে, এখন আমরা দেখেছিলাম এটা তো n ডট l এর উপর ডিপেন্ড করে ঠিকই, বাট আরো কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা ফ্যাক্টরটা হচ্ছে এই সারফেসটা কোন ধরনের কালার রিফ্লেক্ট করে, রাইট? সো এটা কালার যেটা রিফ্লেক্ট, এটাকে আমরা রিফ্লেক্টেন্স অফ দ্য সারফেস বলে থাকি। সো এটার যে কালারটা আমি বলছিলাম যে সি কালারটা, ওকে, এই সি কালারটা প্রথমত হচ্ছে n ডট l এর উপর ডিপেন্ডেন্ট, প্লাস সেটার সাথেও আছে যে কালারটাকে সে রিফ্লেক্ট করছে সেটা নাম আমি দিলাম CR, রিফ্লেক্টেন্স। ওকে, আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা লাইট সোর্সের কালার। এই সোর্সটা যে লাইটটা আমাকে ইমার্জ করছে সেটার কালারটা, সেটাকে আমি CL দিয়ে প্রকাশ করব। এবং সবগুলোকে একসাথে বসানোর পর আমরা দেখেছিলাম উই ক্যান রাইট ইট ডাউন লাইক দ্যাট, CR n ডট l। ওকে, বাট তারপরেও আমাদের এই প্রপোর্শন সাইনটাকে আমি ইকুয়ালে আনতে পারছি না। আগে বলেছিলাম it's actually x is proportional to the y, so what we want to do, we want to find out the constant variable কি, এটা বের করার চেষ্টা করছি। যেখানে আমি CR বসানোর পর আমি দেখতে পাচ্ছি there is one term missingটা হচ্ছে CL, L হচ্ছে লাইট সোর্স। তার মানে হচ্ছে আলটিমেটলি আমাদের দাঁড়ানো কিভাবে, পয়েন্ট পি, এই পয়েন্ট পি এর কালার যদি সি হয়ে থাকে, ওকে, সি কে আমি বের করছি ইটস দ্য কালার অফ দ্য সারফেস, অথবা সারফেস যেটা রিফ্লেক্ট হচ্ছে CR, দ্য কালার অফ দ্য লাইট সোর্স CL এন্ড দ্য n ডট l। এই তিনটাকে একসাথে গুণ করার পর আমি যেটা পাবো দিস দ্য ফাইনাল ক্লাসটা সামনে এতটুকু দেখি। এন্ড এখানে একসাথে দেখেছি বলে দেয়ার ইজ এ প্রবলেম ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন। ওকে, সো আমরা যেহেতু লাইট ইন্টেন্সিটি RGB, ইট ক্যান প্রডিউস RGB কম্পোনেন্টস, এতটুকু পরে তোমরা আসলে কি বুঝতে পারছো আসলে প্রবলেমটা কি? অর্থাৎ এটা দেখাচ্ছি একটু আগে যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করেছিলাম, দেয়ার ইজ আ লিমিটেশন। এই লিমিটেশনটা এখানে লেখা আছে, বলতে দেখি স্যার আমরা তো RGB কে 0 আর 1 দিয়ে প্রকাশ করি, তো এখানে ডট প্রোডাক্ট করলে নেগেটিভে অ্যানসার আসতে পারে, সেক্ষেত্রে 0 আর ভেরি গুড। সো আমরা এখানে মনে আছে কিনা আমাদের কালারের ভ্যালুটা n ডট l এর উপর ডিপেন্ড করে। ওকে, দেখো CR CL এগুলো নেগেটিভ হবে না, বিকজ ইট উড বি দিস আর দ্য ইনপুট। যখন ইনপুট দিবা কালারের ভ্যালু অবশ্যই পজিটিভই দিবা। সো RGB ভ্যালুগুলো তুমি এখানে দিবা RGB, but the dot product n dot l could be নেগেটিভ। ওকে, এই ডট প্রোডাক্টের ভ্যালুগুলো আমাদের নেগেটিভ হতে পারে। কোন কোন ক্ষেত্রে নেগেটিভ হতে পারে সেটা একটু পরে আসছে, বাট এটা একটা সলিউশন আমাদের দরকার। সলিউশনটা হচ্ছে এরকম, দেখো এই সলিউশন আমরা আসলে কি করলাম, হোয়াট ইজ গোইং অন হিয়ার, দ্য সলিউশন। বলো তো এখানে আসলে আমরা কি করলাম? স্যার যদি নেগেটিভ ভ্যালু আসে তখন আর এখানে ম্যাক্স একটা ফাংশন ইউজ। ভেরি গুড। আগে যেটা আমি ইউজ করছিলাম c is equal to CR multiply CL n dot l। ওকে, এই n dot l could be নেগেটিভ, আমি বলেছিলাম নেগেটিভ ভ্যালু আসতে পারে। এখন দেখো আমি যেটা করলাম, এই পোরশনটাকে আমি এটা দিয়ে রিপ্লেস করলাম, বলা হলো কি ম্যাক্সিমাম অফ 0। নাও এখানে যদি নেগেটিভ ভ্যালু আসে ইট উইল বি রিপ্লেসড উইথ 0, বিকজ আমি কি করব 0 এবং এই n ডট l যেটার মধ্যে ম্যাক্সিমাম সেটাকে নিব, ম্যাক্সিমাম সেটাই করছি। ওকে, n ডট l এর ভ্যালু যদি পজিটিভ হয় এবং পজিটিভ which would be greater than 0, সে ফর এক্সাম্পল ধরলাম আমি এটা 1 হলো, দেন সে 0 এবং 1 এর মাঝে 1 কে সে চুজ করবে। বাট আমি যদি ভ্যালুগুলো এভাবে পাই, আমি এখানে পেলাম 0 আর এখানে পেলাম -1, ইন দ্যাট কেসে -1 কে নিবে না, সে 0 কে নিবে, বিকজ 0 এবং -1 এর মাঝে 0টাই হচ্ছে ম্যাক্সিমাম। তো সেটা হওয়ার ফলে সুবিধাটা কি হলো, ইউ উইল নেভার গেট এট দ্য নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু পেলেও সেটাকে আমি পজিটিভ ভ্যালু করেই নিচ্ছি, পজিটিভটা আসলে 0 করে নিচ্ছি। সো তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা সলিউশন কিন্তু এভাবেও হতে পারে, বলতে এই সলিউশনটা এখানে কি দিচ্ছি?
অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে নিব, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যদি মাইনাসটা আসবে না। -9 -7 আসে, আমি সেটা অ্যাবসলিউট ভ্যালু নিব 0.7। সেটা হলো তো হতো, why do you need to do the maximum things, okay? আমাদের এই কাজটা কেন করার? ইন দ্যাট কেস আমাদের ক্ষেত্রে দেখো, যদি n.l নেই, এটার ফুল এক্সপ্লেনেশন অর্থাৎ একদম এক্সপ্রেসিভ এক্সপ্লেনেশনটা আমার এখনই জানার দরকার নেই। তবে এখানে একটু চিত্রটা দেখে বলো তো, n.l হলে সেটা আসলে কি, কোন ধরনের আমাদের প্রবলেম ক্রিয়েট? স্যার ডিরেকশনের কোনো ব্যাপার আছে? অনেকটা। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু জিনিসটা একটু ব্যাখ্যা করি নেব। ধরো আমাদের এটা হচ্ছে আমাদের সারফেস, দিস ইজ দ্য পয়েন্ট পি, দিস ইজ দ্য নরমাল, এটা হচ্ছে আমাদের নরমাল এন, দিস ইজ দ্য লাইট সোর্স, এটা হচ্ছে আমাদের লাইট সোর্সের দিকে যে ভেক্টর সেটা এল, ওকে? সো এটার ভিতরে যে কালারটা আছে সেটা হচ্ছে আমাদের যে ভেক্টরটা আছে সেটা। এখন এটা যখন নেগেটিভ হবে, আসলে তুমি তখনই নেগেটিভ পাবা যখন এটা আসলে আমাদের একেবারে অপোজিট, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির বাইরে হয়ে যায়। এখানে যখন মনে আছে কিনা, n.l যখন পজিটিভ হয় তখন এটা অ্যাঙ্গেলস আর লেস দ্যান 90 ডিগ্রি, n.l যখন নেগেটিভ হয় তাহলে তাদের মাঝে কোন 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে কখন নেগেটিভ হবে? যখন আসলে এটা এই 90 ডিগ্রির চেয়ে বড় হবে, রাইট? 90 ডিগ্রির চেয়ে বড়। তো সেজন্য আমরা যেটা করি, যখনই 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, অর্থাৎ n.l যখনই আমাদের নেগেটিভ হয়ে যায়, তখনই এটাকে আমরা এই ম্যাক্সিমামের সূত্রে কি করি, সেটাকে আমি সাথে সাথে 0 করে দিই, অর্থাৎ সেটাকে সবসময় এই অংশের ভিতরে রাখার চেষ্টা করি, এই 90 ডিগ্রির ভিতরে রাখার চেষ্টা করি। বিকজ 90 ডিগ্রির ভিতরে থাকলে এটাকে সবসময় আমরা n.l আমাদের সবসময় পজিটিভ থাকবে। কিন্তু তুমি যদি অ্যাবসলিউট ভ্যালু রাখো, তাহলে তুমি যেটা করছো, অলরেডি ধরো 0.75 -0.75 দিলা, সো তুমি যখন করছো, তুমি তখন -75 টাকে 0 না করে তুমি যেটা করছো, তুমি এটাকে আবার 0.75 নামে আরেকটা ভ্যালুতে দিয়ে দিচ্ছ। সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সেটা আরেকটা লাইটের মতো দেখাচ্ছে, অর্থাৎ পজিটিভও একটা লাইট আছে, নেগেটিভও একটা লাইট আছে। ইট অ্যাকচুয়ালি মিনিং সামথিং লাইক এইটি। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা সেই জন্য সেটাকে রাখবো না, আমরা সবসময় যেটা করবো, এটাকে 0-তে এনে আমি লাইটটাকে বড় সবসময় এই পাশে নিয়ে আসবো। দেখো তোমাদেরকে যদি আরেকবার দেখাই, এটা হচ্ছে আমাদের সেই সারফেসটা, এটা হচ্ছে আমাদের সারফেসটা, এটা হচ্ছে আমাদের নরমাল। আমি আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে আমাদের ভেক্টরটা দেখাই, দিস এন, দিস এল। এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ থিটা, রাইট? যদি থিটাটার মান 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, এই যে 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, মানে এল প্রাইম, ম্যাক্সিমামের সূত্র অনুযায়ী কি করি, সেটাকে আমি আবার এই বরাবরই এনে দিই, কারণ 0 করে ফেলি। দেখো আমরা সবসময় কিন্তু সেটাকে 0 করে ফেললে কি হবে, সেটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। এবং আমরা আমাদের কমন সেন্স যেটা বলে, সারফেসের অপোজিটে যদি লাইট সোর্স থাকে, এটা কিন্তু তখন কোনো লাইট পাবে না, সেটা ব্ল্যাক থাকবে। সেটা এখানে থাকলেও যায়, এখানে থাকলেও যায়, এই বরাবর থাকলেও কিন্তু আমরা সেটাকে ব্ল্যাক পাবো। কিন্তু অ্যাবসলিউটের সূত্র যেটা করে, সেটা হচ্ছে সে যে লাইট সোর্সটা নিচ্ছে নেগেটিভ এল, সেটাকে সে পজিটিভ এল বানিয়ে দেয়, তো পজিটিভ এল বানিয়ে। তো টেকনিক্যালি স্পিকিং সে করে কি, যে লাইটটা থাকার কথা না, সেটাকে সে কিন্তু লাইট এনে দিচ্ছে, কারণ আমাদের কিন্তু অপোজিটে থাকার কথা। এই ধরো এটা হচ্ছে নেগেটিভ 0.75, রাইট? সে এটাকে পজিটিভ 0.75 বানিয়ে দেয়, বাট এই লাইটটা কিন্তু থাকার কথা না। এখানে যদি লাইট থাকে, ইন দ্যাট কেস আমাদের কিন্তু এটা ইলুমিনেটেড হবে, বাট কমন সেন্স অনুযায়ী এটা কিন্তু ইলুমিনেটেড হওয়ার কথা না। সেজন্য আমরা যেটা করি, আমরা এটাকে খুব বেশি একটা ইউজ করা হয়, বাট আমরা এটাকে ইউজ না করে আমরা ম্যাক্সিমাম কে ইউজ করি, বিকজ ইন দ্যাট কেস whenever your angle between the n and l are actually greater than 90 degree, it try to clamp it or it try to normalize it in between 90 degree. তো এটা হচ্ছে আমাদের কমন সেন্স। এবং এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম, আমরা পরবর্তী সেশনের জন্য সবসময় আমরা এটাকে ম্যাক্সিমামের সূত্রটাকে আমরা বারবার ইউজ করি। এখন ম্যাক্সিমামের সূত্র যখন আমরা আনি, তখন আরেকটা প্রবলেম। সো ধরে নিলাম আমাদের সূত্রটা এখন এরকম, একটু আগে যেটা দেখেছিলাম, CR/CL maximum of 0, n.l. Okay, now there is another problem. প্রবলেমটা কি, আমাকে একটু এখানে দেখো, এই দুটো প্রবলেমের কথা বলা আছে।
what are the problems? স্যার লাইট তো আমাদের রিয়েল লাইফে সব জায়গায় রিফ্লেক্ট করে, লাইক একদম স্ট্রেট হ্যাঁ, হচ্ছে very good. আবার অপোজিটে রিফ্লেকশন থাকে, কিন্তু এখানে ও সারফেসটা পুরো ব্ল্যাক দেখাচ্ছে, রিফ্লেকশনটা দেখাতে পাচ্ছে। দেখো, আমাদের রিয়েল লাইফে তোমার অ্যান্সার ঠিক আছে। আমরা যখন এটাকে নর্মাল ধরছি, রাইট, এটা যখন আমাদের এল লাইট সোর্স, সো আমি ধরে নিলাম লাইট সোর্স এটার মাঝে যে কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, রাইট, সরি থিটা। এখন যখন এটা থিটা হয়ে আছে, লেটস সে এটার অপোজিটে আমি এই লাইট সোর্সটা এমন হয়ে গেল, এটা হচ্ছে এল। In that case, the 90 degree, the theta is greater than 90 degree, so এটাকে ক্ল্যাম্প করে আমি এখানে নিয়ে আসবো যাতে এই জিরোটাকে আমার পেয়ে যাবে। বাট দেখো এই ক্ষেত্রে যেটা হয়, আমি যদি একটু 3 ডাইমেনশনালি আঁকার চেষ্টা করি পুরো ব্যাপারটা, এটা ধরো ইউ টেক আ পিস অফ পেপার, রাইট, দেন এই পেপারটা নেওয়ার পর তুমি মনে করলো এদিকে হচ্ছে লাইট সোর্স, ওকে, এদিকে যখন লাইট সোর্স থাকলো, লাইটটা এখানে পড়ছে, ইট শুড বি ইলিমিনেটেড, ভালো কথা। কিন্তু যদি আরেকটা কেসে হয় এরকম, আমাদের লাইটটা এটা পিছে আছে, এটা হচ্ছে লাইট সোর্স এটা পিছে আছে, ইন দ্যাট কেস যেটা হবে, আমরা কিন্তু এখানে লাইট পড়বে না ঠিকই, বাট আমাদের আমরা একটু আগে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেই সূত্র অনুযায়ী এটা পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, একেবারে কিছুই দেখবো না। বাট ইন রিয়েল কেসে সেটা কিন্তু হয় না। তুমি যদি দিনের বেলায় তুমি বা হালকা রাতের বেলাও যদি তুমি কোনো একটা জায়গায় যদি টর্চ লাইটের আলো ফেলো, সে ফর এক্সাম্পল দিস ইজ আ পিস অফ পেপার ইউ আর টকিং অ্যাবাউট ইন রিয়েল লাইফ, এটা হচ্ছে আমাদের সেই টর্চ লাইটটা তুমি আলো ফেললাম, ওকে, তখন এই জায়গাটা খুব বেশি আলোকিত হবে ঠিকই, বাট তুমি যদি এটাকে অফ করে ফেলো, ওকে, সেটা যে পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে এমন কোনো কথা নেই, রাইট, দেয়ার উইল বি সাম সর্ট অফ লাইটস হিয়ার, কিছু আলো কিন্তু থাকবে, ওকে। সো আমরা এই কম্পিউটার গ্রাফিক্সের সায়েন্টিস্ট মনে করলো ওকে ফাইন, শুধু ডিফিউজ লাইট দিয়ে আমাদের কাজ হচ্ছে না, ডিফিউজ লাইটে যদি অ্যাপ্লাই করি আমাদের কিন্তু যখনই জিরো পেয়ে যাচ্ছে পুরোপুরি একদম পিওর ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই পিওর ব্ল্যাকটা আমরা আনতে চাই না, উই ওয়ান্ট টু মেক ইট অ্যাজ রিয়েলিস্টিক অ্যাজ পসিবল। তো এই লাইটটা না থাকলে দেয়ার সাম এক্সটেন্ট দেয়ার বি সাম লাইটস, সেটার জন্য তার একটা সলিউশন নিয়ে আসে। সে সলিউশনটা তুমি চাইলে চিন্তা করতে পারো, বলো তো সলিউশনটা কি? এই সূত্রে একটা চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা কি? সিম্পল একটা সূত্র আনতে হবে যাতে কখনো এটা পিওর জিরো না হয়। অর্থাৎ দেখো যেমন হচ্ছে এই জায়গা কি বললাম, এই সিচুয়েশনের ক্ষেত্রে কি হবে, এটা পুরোপুরি জিরো হয়ে যাবে, জিরোর সাথে এগুলো সব মাল্টিপ্লাই হয়ে পুরো সি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। আমি চাচ্ছি কি এটা জিরো হওয়ার পরেও সি জিরো হবে না, পুরো সি তে কিছু একটা ভ্যালু সবসময় থাকবে, সে ফর এক্সাম্পল 0.25। সো হাউ উই ক্যান ডু দ্যাট? এই ইকুয়েশনে হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস উই ক্যান মেক? স্যার প্লাস করে দিব কিছু, প্লাস করে দিব কিছু, ভেরি গুড। দেখো প্লাস করে দিব কিছু কি হচ্ছে, আচ্ছা এখানে কিছু এক্সট্রা দেওয়া আছে, এটা আমি সাইড থেকে সরিয়ে ফেলবো, এটা খুব নেসেসারি না, তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, দিস স্লাইড ইজ নট ইনক্লুডেড। যেটা আমরা করবো দেখো এই জায়গায় কি করছি, দেখো একটু আগে সূত্রটা ছিল এরকম, সি ইজ ইকুয়াল টু CR ইনটু CL ইনটু ম্যাক্সিমাম অফ 0, n ডট। এই জায়গায় এসে যেটা করলাম, CR ইজ অলওয়েজ দেয়ার, CRটা কি, CRটাকে বাইরে রেখে আমি এই অংশটাকে আমি একটা নতুন মাত্রা দিলাম, সেটা হচ্ছে এরকম। এটা হওয়ার ফলে কি সুবিধা হলো, ইভেন ইফ দ্য ম্যাক্সিমাম রিটার্নস আস জিরো ভ্যালু, দ্যাট CL উইল বি জিরো, ওকে, CL উইল বি জিরো মানে কি, মানে হচ্ছে যে লাইটের যে কালার সেটা জিরো হয়ে যাবে, দ্যাট মেক সেন্স, রাইট? অর্থাৎ আমি যখন ওই যে বললাম, ইফ ইউ টেক এ পিস অফ পেপার, you have a light source in front of it, okay, the light is actually putting on here, তুমি এখানে আলো দেখতে পাচ্ছ, বাট এটা যখন পিছে চলে যাচ্ছে, আমি কি করছি, আমি চাচ্ছি লাইট সোর্সের কোনো কালার না থাকুক, এটাকে আমি জিরো করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু জিরো হচ্ছে, CL এর সাথে কিছু একটা জিরো গুণ হয়ে পুরোটা কিন্তু নাল আউট হয়ে যাচ্ছে, কিন্তু we are actually applying an extra term, যেটা আসলে হওয়ার ফলে পরেও এই পুরোটা জিরো হয়ে যাওয়ার পরেও
a little bit value will be remaining এবং সেটা রিফ্লেক্টেন্সের সাথে গুণ হবে, অর্থাৎ যে সারফেসের যে রিফ্লেক্টেন্স, সারফেসের যে কালার আছে সেটার সাথে সে গুণ হবে এবং সেটার সাথে গুণ হয়, সেটাই হবে আমার আলটিমেট ভ্যালু। অর্থাৎ এই ক্ষেত্রে যে ভ্যালুটা হওয়ার কথা ছিল c = 0, এই ক্ষেত্রে সেটা c = 0 না হয়ে হবে কি c = some extent সিম্পল ভ্যালু সেক্ষেত্রে আমাদের থাকবে। এবং এই CA কে বলা হয় অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট টার্ম আমাদের সবসময় সেই জায়গায় থাকবে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুয়েশন এখানে দেখতে পাচ্ছি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এরকম করলাম না কেন? দেখো, আমরা চাইলে C = CL into CA plus CR maximum of 0,n.l। ধরো পরীক্ষাতে প্রশ্ন আসলো, এমন কেন করলাম না? What would be your answer? এখানে তো সারফেসটা নিয়ে কোনো কাজ হচ্ছে না, আসলে তো লাইট নিয়ে চিন্তা করতেছি আমরা। একটু মানে একটু এক্সপ্লেইন করো তো, অর্থাৎ এইটার ভ্যালুটা 0 হলে কি হবে? তোমার আনসারটা ঠিক আছে, কিন্তু একটু এক্সপ্লেনেশন যাচ্ছে। এটার ভ্যালুটা যখন 0 হবে তখন শেষ পর্যন্ত যেটা থাকছে, তুমি আলটিমেটলি ইউ আর এন্ডেড আপ উইথ সামথিং লাইক দিস CL into C, রাইট? অর্থাৎ লাইটের কালারের সাথে কিছু গুণ করছো, তুমি কিন্তু সেটা চাচ্ছ না। ইন রিয়েল কেসে কি বলে, লাইট সোর্সটা যদি তোমার অবজেক্টের পিছে থাকে, লাইটের কালারটা কোনো ম্যাটারই করে না। অর্থাৎ লাইটের কালার ছিল CL, সেটা কোনো ম্যাটারই করে না, বরং রিফ্লেক্টেন্সের কালার অর্থাৎ সারফেসের কালার ম্যাটার করার কথা। বাট তুমি উল্টাটা করছো, তুমি লাইটের কালার সাথে কিছু গুণ করছো যেখানে CR ব্যাপারটা নাই। অথচ তুমি এটা যদি তাকাও, এটার ক্ষেত্রে কি হচ্ছে, ইভেন ইফ ইট গিভস আস আ 0 ভ্যালু, তো তুমি আলটিমেটলি ইউ আর এন্ডেড আপ উইথ সামথিং লাইক দিস CL = CR multiplied with C। অর্থাৎ তুমি রিফ্লেক্টেন্সের কালারের সাথে কিছু একটা ভ্যালু গুণ করে তাকে রেখে দিচ্ছ। দ্য ভ্যালু ইজ অ্যাকচুয়ালি সামথিং ইজ গোইং অন হিয়ার। ইভেন ইফ তুমি এটাকে 1 রেখে দিতে পারো, 1 রেখে দিলে এটার সাথে 1 গুণ হয়ে সেম কালারটা থাকবে, অথবা তুমি এটাকে 1 এর চেয়ে ছোট রাখতে পারো, 1 এর চেয়ে বড় রাখতে পারো, আপ টু ইউ, বাট দিস ইজ দ্য অ্যাপ্রোচ। সো ডিফিউজ শেডিং এর পরে আমরা যেটা বললাম, দেখো একটু আগে পড়েছিলাম ডিফিউজ শেডিং। ডিফিউজ শেডিং এর সাথে আমরা যেটা অ্যাড করছি আরেকটা, সেটা হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট শেডিং। ওকে, সো আমরা প্রথম টপিকটা পড়েছিলাম ডিফিউজ শেডিং। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ডিফিউজ শেডিং ব্যাখ্যা করতে, আমি ব্যবহার করবা, আদারওয়াইজ তুমি নলে এটাকে অ্যাম্বিয়েন্ট শেডিং তখন বলা হবে অ্যাম্বিয়েন্ট শেডিংটাকে। সো অ্যাম্বিয়েন্ট শেডিংটা আসার পরে এখানে কিন্তু আরেকটা কনসেপ্ট আমাদের একটু আমি ঠিক করে নিই। সো এখানে এই ভ্যালুগুলো আমি যেহেতু অ্যাড করছি, দেয়ার উইল বি আ প্রবলেমটা কিরকম, আমরা সবসময় চাবো, দেখো CR CL এগুলো কিন্তু এক একটা RGB ভ্যালু। দ্যাট মিনস তুমি C ইজ অ্যাকচুয়ালি, এটার কিন্তু মিনিং হচ্ছে তুমি আর এর জন্য C, এই যে এখানে যে C এর কথা বলছি সেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম GC BC, অর্থাৎ প্রত্যেকটা কালার কম্পোনেন্টের জন্য তুমি কাজ করবে। এই ক্ষেত্রে তোমার হচ্ছে RR GR BR, রাইট? এর ক্ষেত্রে তুমি RA GA BA and so on so forth, CL এর জন্য সেম। এন্ড তোমাকে কিন্তু আলটিমেটলি মনে রাখতে হবে তোমার আলটিমেট যে কালারটা থাকে, এই কালারটা কিন্তু, এই কালারটা RGB কালার না, এই কালারটা কিন্তু অলওয়েজ ইট শুড বি ইন বিটুইন 0 and 1, রাইট? অর্থাৎ তোমার RCও থাকতে হবে 0 এবং 1 এর ভিতর, আর GCও থাকতে হবে 0 এবং 1 এর ভিতর, BCও থাকতে হবে 0 এবং 1 এর ভিতর, বিকজ দিস ইজ দ্য আলটিমেট কালার। এটি তুমি কিন্তু শেডিং এ তুমি কিন্তু ফ্র্যাগমেন্ট শেডারে পাস করবে, রাইট? কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, এটাও একটা কালার, এটাও একটা কালার, এটাও একটা কালার, সবগুলো যোগ করে শেষ পর্যন্ত সবকিছু 0 এবং 1 এর ভিতর থাকাটা পসিবল হয় না। মাঝে মাঝে দেখা যায় 0 থেকে 1 এর বাইরে হয়ে যাচ্ছে। অনেকটা এরকম, তুমি CR এর কালারও দিলা 1, CL এর কালারও দিলা 1, এটার কালারও দিলা 1, এবং ম্যাক্সিমাম এর এখানে যে ভ্যালুটা পালো সবগুলো যোগ হয়ে দেখা যাচ্ছে এটা 2 বা 3 হয়ে যাচ্ছে, এটা গুণ হচ্ছে, সো এটা 2 হয়ে যাচ্ছে, সো ইট উড বি গ্রেটার দ্যান 0। ইন দ্যাট কেস আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে আমাদের সবগুলো ভ্যালু, দেখো 3 বলতে 3টা সেট বোঝানো হচ্ছে,
সবগুলো ভ্যালু যাতে 0 থেকে 1 এর ভিতরে থাকে। এটার জন্য যেটা করতে হবে আমাদের কোডে আমাদের এটাকে ক্ল্যাম্প করতে হবে। মানে ক্ল্যাম্পিং এর ডিটেইলস আমি দেখাচ্ছি না, এটা কিছুই না। যখন কোনো একটা ভ্যালু ধরো 0 থেকে 1 এর ভিতরে থাকার কথা, ভ্যালুটা 0 থেকে ধরো 2 হয়ে গেল, তখন 2টাকে 1 ধরে নিবা। ওকে, তো অনেকটা এরকম তোমার একটা ভ্যালু চলে আসলো 0,1.5,2, ওকে, তখন তুমি বলবা না এই ভ্যালুটা আসলে 0,1,1। এটা হচ্ছে ক্ল্যাম্পিং, নট নরমালাইজিং। নরমালাইজ করতে হলে সবগুলোকে 0 থেকে 1 এর ভিতর নিয়ে আসতে হবে, সেটাও একটা মেথড হতে পারে, বাট আমরা নরমালাইজ না করে কি করছি, ক্ল্যাম্প মানে হচ্ছে এক্সট্রা ভ্যালুটা কেটে দেওয়া। দেখো এটা 1 থেকে 0.5 এক্সট্রা ছিল, 1 থেকে 1 এক্সট্রা ছিল, সবগুলো কেটে দিয়ে আমি এটাকে বললাম 0, 1, 1 করে দিলাম। দ্যাট ক্ল্যাম্পিং। সো মোস্ট অফ দ্য কেসেস আমরা ক্ল্যাম্পিং ইউজ করে থাকি, কোনো ক্ষেত্রে আমরা নরমালাইজ ইউজ করি। দ্যাটস ওয়াই উই আর ইউজিং শুড। তোমরা চাইলে তোমাদের উচিত যে আসলে যে ভ্যালুটা আছে সেটাকে সবসময় তোমরা 1, 1, 1 অর্থাৎ এই RGB 1, 1, 1 বলতে আমি RGB বলছি, RGB ভ্যালুগুলো সবসময় 0 থেকে 1 এর ভিতরে। তো এই পর্যায়ে এসে আমি পার্টিসিপেন্টসদের একটু নিতে চাই, আমি দেখতে চাই তোমরা বুঝেছো কিনা। প্লিজ হিট ইয়েস বাটন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ নট প্লিজ এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাঝে মাঝে আমরা যখন এটা অ্যাপ্লাই করি তখন একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। প্রবলেমটার নাম হচ্ছে ফেসেটেড অ্যাপিয়ারেন্স, অর্থাৎ দিস ইজ দ্য প্রবলেম। এই পাশের ছবিটার কথা ভুলে যাও, এটার দিকে তাকাও। এখানে একটা এরর আছে, বা তুমি বলতে পারো একটা ফল্ট আছে। ওকে, এই ফল্টটার নাম হচ্ছে ফেসেটেড অ্যাপিয়ারেন্স। হোয়াট ডু ইউ থিংক এখানে প্রবলেমটা আসলে কি? এরকম তুমি এক্সপেক্ট করছো সামথিং লাইক দিস, বাট তুমি পাচ্ছ এটা। এই যে কতগুলো মেল বের হয় অনলাইনে অর্ডার করছো, এটা পাইলা, এটা ব্যাপারটা এরকম। তুমি চাইছো এটা, বাট ইউ গেটিং সামথিং লাইক দিস। স্যার প্রবলেমটা কি? স্মুথ না স্যার, একটা ট্রায়াঙ্গেল স্মুথ না, রাইট। আমি ট্রায়াঙ্গুলার ফেস গুলো পুরোপুরি দেখতে পাচ্ছি। এখানে যে ফেস গুলো আছে, ফেস আমি এখানে দেখতে পাচ্ছি। লুক এট দিস থিং, I can see that there is a triangle here. Okay, I can see that there is another triangle here. I can see. So face গুলো পুরোপুরি বোঝাচ্ছে, এবং এইটাকে বলা হয় ফেসেটেড অ্যাপিয়ারেন্স। ওকে, এইভাবে যে এই যে জিগজ্যাগ গুলো দেখতে পাচ্ছি, ক্রিস্পিনেসটা আমি দেখতে পাচ্ছি, এটা নামই হচ্ছে আমাদের ফেসেটেড অ্যাপিয়ারেন্স। ক্রিস্পিনেসটাকে আমরা বলছি। তো এটা কিন্তু আমরা চাই না, উই এক্সপেক্ট সামথিং লাইক দিস। আমরা কিন্তু এটাকে চাই, আমরা এটাকে স্মুথ করতে চাই। নাও উইল বি টকিং অ্যাবাউট দিস, ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে কেন এই ডিফিউজ শেডিং এর ক্ষেত্রে এসে আমাদের এরকম ডিফিউজ প্লাস অ্যাম্বিয়েন্ট শেডিং এর ক্ষেত্রে আমাদের কেন এই প্রবলেমটা হয়ে থাকে সেটা আমরা দেখার চেষ্টা করি কেন হয়। তো এটা হচ্ছে কারণ, রিজনটা হচ্ছে এটা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হয় গত বছরে আমি প্রশ্নটা করেছিলাম সেমিস্টার কেন। সো হোয়াট ডু ইউ থিংক, হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন এটা হয়? একটা সারফেস এক ধরনের নরমালের কারণে এক একটা সারফেসের নরমাল এক এক রকম। সেটার ফলে আরেকটা বড় প্রবলেম কি হয়ে দাঁড়ায়, দেখো একটা সারফেসে যখন এক একটা নরমাল হয়ে দাঁড়ায়, এই ব্লাড নরমাল কথা বাদ দাও, মনে করো এখানে এই যে একটা নরমাল আছে এন, রাইট? এই পুরো ট্রায়াঙ্গেলের জন্য, দিস ইজ আ ট্রায়াঙ্গেল। কিভাবে একটা ট্রায়াঙ্গেল ওটা এক পাশ থেকে দেখি, আসলে এটা হচ্ছে অনেকটা এরকম ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে এই যে এবি, এই যে এবি, এটি হচ্ছে তোমাদের এখানে যে এবি সেটা, এইটা হচ্ছে আমাদের সেই নরমালটা, এটা হচ্ছে এন। দেখো আমি যখন করছি এখানে লাইট সোর্স আছে ঠিকই, ভালো কথা। দেখো এটার সাথে এটা যখন আমি এল এর সাথে এন এর যখন ডট প্রোডাক্ট, আমি একটু আগে দেখেছিলাম আমাদের ইকুয়েশনে কিন্তু এল এন ডট এল ইজ আ ইম্পর্টেন্ট ইস্যু। যখন হচ্ছে এই পুরোটা এন ডট এল হতে হতে, দেখো এই জায়গায় এসে নরমালটা, সব জায়গায় নরমাল কিন্তু সেম, তো সব জায়গায় কালার আমি সেম পাচ্ছি, নরমালটা সেম করতে হতে এই জায়গায় এসে খুবই ড্রাস্টিক একটা চেঞ্জ হয়ে গেল। ফলে হলো কি, ড্রাস্টিক চেঞ্জের কারণে
এই চেঞ্জটা, এই যে এখানে একরকম কালার, এখানে একরকম কালার, এটার মাঝে কোনো স্মুথনেস পাই না, কারণ দুটার মাঝে নর্মালটা খুবই ড্রাস্টিক চেঞ্জ হয়। এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করে দেখাই, মনে করি এটা হচ্ছে আমাদের একটা নর্মাল, রাইট, এন, ঠিক পরেরটাতে আমাদের খুব যে এন প্রাইম বা N2, এটাকে বললাম N2, দিস ইজ N1, সেটার মাঝে চেঞ্জটা খুবই ড্রাস্টিক। এটা একরকম হচ্ছে ঠিক হঠাৎ করে এটা পড়ে গেছে, এন্ড বিকজ অফ দিস ড্রাস্টিক চেঞ্জ, এই জায়গায় এসে যে ড্রাস্টিক চেঞ্জ, সাডেন চেঞ্জ অফ নর্মাল, সেটাই আসলে আমাদের ফেসিডেড অ্যাপিয়ারেন্স। অর্থাৎ এই জায়গায় সবগুলো সেম কালার হতে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। এই সবগুলো সেম কালার হতে হঠাৎ করে এই জায়গায় এসে আমাদের কালার খুব ড্রাস্টিক একটা চেঞ্জ আমরা দেখতে পাই। এই কারণে আমাদের ফ্যাসিটেড অ্যাপিয়ারেন্স যেটা বলা হয়ে থাকে, ফেসিডেড অ্যাপিয়ারেন্স, সেটা আমাদের হয়ে থাকে। and we do not need something like this. আমাদের এটা সলিউশন থাকে, এবং এটার অনেক বড় বড় সলিউশন আমরা করতে পারি। প্রথম সলিউশন তোমরা বলতে পারো স্যার ট্রায়াঙ্গেল গুলো খুব ছোট ছোট নিতে চাই। ওকে, ট্রায়াঙ্গেল যদি একদম ঘন ঘন ট্রায়াঙ্গেল নিয়ে নিই, এগুলো যদি স্যার আরো ছোট হতো তাহলে ইট উড মেক সেন্স। তাহলে হতো কি, তাহলে এটা এরকম না হয়ে, এই যে এই অবজেক্টটা এরকম না হয়ে অবজেক্টটা অনেকটা এরকম দেখাতো, অনেকগুলো ড্রাস্টিক ট্রায়াঙ্গেল, অনেকগুলো ছোট ছোট ট্রায়াঙ্গেল যেমন সেটা হলেও তাও কিন্তু থাকতো। এখন কথা হচ্ছে তুমি কতটুকু ঘন করবে, আর বেশি ট্রায়াঙ্গেল বাড়লে যেটা মোস্ট প্রবলেম, যেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন খুব স্লো হয়ে যাবে। অনেকগুলো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে, অনেকগুলো, প্রতিটা ট্রায়াঙ্গেলে 3টা করে ভার্টেক্সেস V0 V1 V2, রাইট, এখানে T1 এর জন্য। এরকম তুমি যদি T এর সংখ্যা বাড়াও, তোমার এই V0 V1 V2 এগুলোর সংখ্যা বাড়ছে, সবগুলোকে প্রসেস করতে হবে। দ্যাট উইল অ্যাকচুয়ালি কিল আওয়ার রিসোর্সেস ইন দ্যাট। সেটার জন্য যেটা করা হয়ে থাকে, আমরা একটা কৌশল বের করি। সেটা হচ্ছে, ধরে নিলাম এই যে নর্মাল গুলো আছে না, নর্মাল গুলো দুই টাইপের হয়ে থাকে। এটাকে বলা হয় থাকে ফেস নর্মাল, একটা নাম হচ্ছে ভার্টেক্স নর্মাল। ফেস নর্মালটা কি জিনিস? যখন নর্মাল গুলো একদম ফেসের জন্য থাকে, আর ভার্টেক্স নর্মাল হচ্ছে যেগুলো নর্মাল গুলো ভার্টেক্সে থাকে। মানে হচ্ছে এরকম, ধরো এটা যদি একটা অ্যাঙ্গেল হয়ে থাকে, ফেস নর্মালটা ছিল এরকম, এটা হচ্ছে N। আর ভার্টেক্স নর্মালের ক্ষেত্রে যেটা হয়, নর্মাল গুলো থাকে আসলে এক একটা ভার্টেক্স, এই যে N, এটা দিলাম N0, এটা নাম দিলাম হচ্ছে আমি N1, এটা নাম আমি দিলাম হচ্ছে N2। ওকে, এটা হলে সুবিধা কি দেখো, যখন ভার্টেক্স নর্মাল গুলো আমরা পাচ্ছি, এটার মাঝখানের ফেসের যে নর্মাল গুলো আছে না, সেগুলোকে আমি ইন্টারপোলেট করে নিচ্ছি। তোমরা বলতো স্যার ইন্টারপোলেশন কিভাবে আসলো? কোনো সমস্যা নাই, এই যে ট্রায়াঙ্গেলের 3টা কোণায় 3টা নর্মাল, দেখো ট্রায়াঙ্গেলের 3টা কোণায়, এই যে এটা ছিল V0 V1 V2, 3টা কর্নারে 3টা নর্মাল আমি দিয়ে দিলাম, ঠিক আছে? মাঝখানে যে কোনো একটা পয়েন্টের নর্মাল আমি কিভাবে বের করব বলো তো, দেখি তোমরা বের করতে পারো কি? জাস্ট কনসেপ্টটা আমাকে বলো। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্সে 3টা নর্মাল দেওয়া আছে। এই ছবিটার কথা বলি, ইট ইজ অ্যাকচুয়ালি মেকিং ইউ কনফিউজ। একটা সারফেসে 3টা নর্মাল আছে, এখন আমি মাঝখানে যে কোনো একটা পয়েন্ট, সে ফর এক্সাম্পল এই পয়েন্টে, এটা পয়েন্টটা ধরলাম আমি P1, এই P1 এর নরমাল কি হবে, কিভাবে বের করব? স্যার সব মিডল পয়েন্ট বের করে স্যার। মিডল পয়েন্ট কেন? শুধু মিডল পয়েন্ট তো না হতে পারে, একটা পয়েন্ট, একটা টেকনিক আমি অলরেডি পড়িয়েছিলাম। হ্যাঁ, এভারেজ তো না, এভারেজ হলে তো একদম মাঝখানে হইতে হবে, হয়ে যাবে। একটা টেকনিক পড়িয়েছিলাম কিন্তু, ট্রায়াঙ্গেলের মাঝখানে কোন একটা পয়েন্টের প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট, প্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন। এখানে যেমন মনে আছে কিনা C0 C1 C2 থাকলে যে কোনো একটা পয়েন্ট এখানে যদি কালার বের করতে হয়, আমরা কিন্তু প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট দিয়ে বের করতাম। মনে আছে কিনা? C = আলফা A প্লাস বিটা B প্লাস গামা C, রাইট? এভাবে বের করতাম। ঠিক একই রকম ভাবে নরমাল গুলো, যদি যে কোনো একটা নরমাল হয়ে থাকে N, মাঝখানে যে কোনো একটা পয়েন্টে যদি নরমাল বের করতে হয় N, সেটাও আমি প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট দিয়ে বের করতে পারবো, প্যারিসেন্ট্রিক ইন্টারপোলেশন। শুধু কালারের জায়গায় নরমাল বসাই দেব, মাঝখানে ভ্যালুগুলো সে অটোমেটিক্যালি কাউন্ট করে। দ্যাট ইজ ওয়াই দ্য প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের খুবই কাজে লাগে। নট অনলি কালার, শুধুমাত্র কালার দিয়ে বের করতে হবে তেমন না, 3টা কালার দেওয়া থাকলে সে মাঝখানে যে কোনো একটা পয়েন্টের কালারও যেমন দিতে পারে, 3টা ভার্টিসে 3টা নরমাল দেওয়া থাকলেও মাঝখানে যে কোনো একটা পয়েন্টের আমি যদি নরমাল বের করতে হয়, সেটাও কিন্তু এই প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট আমাদেরকে দিয়ে থাকে। তো সেই কারণে সেভাবেই ঠিক আমি একই রকম ভাবে এইটার মাঝখানে যে কোনো একটা পয়েন্টে, সবগুলো পয়েন্টে যে পয়েন্ট আমি বের করতে চাই, সেই পয়েন্টগুলোর আমি কি করতে পারি, নরমাল বের করতে পারি। এবং নরমাল গুলো দেখবা বিকজ অফ দ্যাট প্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মডিফাইড করা। এবং ইন দ্যাট কেস তুমি যদি পুরোটার ক্ষেত্রে চিন্তা করো, আই উড লাইক টু ক্লিন দিস থিং,
পুরোটার ক্ষেত্রে চিন্তা করো, দেখো তাহলে সবগুলোতে এটা খুব সুন্দরভাবে স্মুথলি আমাদের নর্মাল গুলো আমরা পেয়ে থাকবো। ইন দ্যাট কেস ওই ফ্যাসেটেড অ্যাপিয়ারেন্স আমাদের থাকবে না, অর্থাৎ আমাদের এরকম সাডেন ট্রানজিশন গুলো নর্মালের ক্ষেত্রে থাকবে না। হ্যাঁ অবজেক্ট আছে ঠিকই, বাট নর্মালের কারণে আমরা সেই সাডেন ট্রানজিশন গুলো আমরা দিচ্ছি। হ্যাঁ এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। প্রবলেমটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো মডেল নিয়ে কাজ করি, মডেল বলতে বোঝাচ্ছি সে ফর এক্সাম্পল তুমি একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার নিয়ে কাজ করবে। সে ফর এক্সাম্পল তুমি যদি ব্লেন্ডার সফটওয়্যারটার কথা চিন্তা করো, তুমি ধরো ব্লেন্ডারে কিছু একটা আঁকলাম, তুমি ব্লেন্ডারে ধরো এরকম একটা কমপ্লিকেটেড কিছু একটা যদি এরকম কিছু একটা এঁকে থাকো, এখানে অনেকগুলো ভার্টিসেস আছে, অনেকগুলো ভার্টিস অনেকগুলো ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি। ধরলাম আমি ধরো এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল দিচ্ছে, ফর এক্সাম্পল এটা একটা ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি, ওকে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। ব্লেন্ডারে করে কি, তুমি যদি এগুলোকে এক্সপোর্ট করো, ব্লেন্ডার কি, ব্লেন্ডার ইজ সফটওয়্যার যেটাতে আমি 3D আঁকাআঁকি করা যায়। অন্যান্য সফটওয়্যার কথা তুমি চিন্তা করতে পারো, তুমি মায়ার কথা চিন্তা করতে পারো, তুমি ইউনিটি 3D কথা চিন্তা করতে পারো, তুমি যে কোনো একটা সফটওয়্যার। সো ধরি যে কোনো একটা সফটওয়্যার এক্স, সেটাতে যখন তুমি এই ধরনের একটা কিছু হাতে কলমে তুমি পেইন্ট দিয়ে বা তুমি মাউস দিয়ে তুমি এটাকে আঁকলা বা তুমি ডিফাইন করলা, তুমি যখন এটাকে এক্সপোর্ট করবা এই পুরো ভ্যালুগুলো একটা ডট ওবিজে ফাইলে সেভ হয়। দেখবা এটা যে কোনো একটা এক্স ডট ওবিজে ফাইলটা তুমি যদি ওপেন করে থাকো, তুমি দেখবা অনেকটা খুবই ওপেন করে থাকলে তুমি দেখবা এটা যদি আমাদের টেক্সট ফাইলটা হয়ে থাকে, সেখানে হয় কি এরকম এক একটা ট্রায়াঙ্গেল, এই দেখো টি, এই টি ট্রায়াঙ্গেলটার V0 V1 V2, এই টি ট্রায়াঙ্গেলটার V0 V1 V2 দেওয়া আছে। এই তিনটার কি কালার হবে, C0 C1 C2, সরি কালার না, কালার পরে V0 V1 V2 দেওয়া থাকে এবং সেটার একটা নরমাল দেওয়া থাকে এই টি এর। অর্থাৎ সেখানে কিন্তু আমাদের, অর্থাৎ যখন কোনো একটা অবজেক্টের কথা চিন্তা করি সেটা আমাদেরকে ফেস নরমাল দিয়ে দেয়, ফেস নরমাল, এরকম ফেস নরমাল, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের জন্য একটা নরমাল, এই ট্রায়াঙ্গেলের জন্য একটা নরমাল, এই ট্রায়াঙ্গেলের জন্য একটা নরমাল। অর্থাৎ আমাদেরকে এরকম ভার্টেক্সের নরমাল আমাদের দেওয়া থাকে না। অর্থাৎ মোস্ট অফ দ্য মডেলস, এগুলোকে যদি একটা মডেল বলা হয়ে থাকে, দ্যাট উইল কাম উইথ নরমালস। এই নরমাল গুলো কি, ফেস নরমাল, অর্থাৎ প্রতিটা ফেসের মধ্যে নরমাল গুলো দেওয়া থাকে। বাট আমরা দেখেছি ফেসের স্টেট অফ অ্যাপিয়ারেন্স যদি আমাদেরকে বাদ দিতে হয়, উই নিড ভার্টেক্স নরমাল। ভার্টেক্স নরমালগুলো আমাদের দেওয়া থাকে না। ইন দ্যাট কেস আমরা যেটা করতে হয়, সে আরেকটা মেথড অ্যাপ্লাই করে। মেথডটার কিছুই না, যেগুলো আছে, যেগুলো ভার্টেক্স নরমাল, সেই ভার্টেক্স নরমালগুলোকে অ্যাভারেজ করে তারা ফেস নরমাল যেগুলো থাকে সেগুলোকে অ্যাভারেজ করে ভার্টেক্সে নিয়ে আসে এন্ড দেন সো অন সো ফর্থ। অর্থাৎ এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়ে থাকে, ওয়ান ট্রায়াঙ্গেল V0 V1 V2, একটা কালার দিয়ে দেখাই, it comes with one this n, okay? যেটা করা হয়ে থাকে এই n কে আমরা অ্যাভারেজ করে এটার পাশে যে কোনো একটা ভ্যালুতে বসিয়ে দিই। এটা নাম দিলাম ধরো n প্রাইম 0, n1 প্রাইম, n2 প্রাইম, okay? and that's it. অর্থাৎ আমাদের যে ভ্যালুগুলো থাকবে, যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ধরো পাশাপাশি দুইটা ট্রায়াঙ্গেল, ফর এক্সাম্পল দিস ইজ ওয়ান ট্রায়াঙ্গেল and this is another triangle, this is another triangle, this is another triangle. এই প্রতিটা ট্রায়াঙ্গেলে আমাদের একটা করে নরমাল দেওয়া আছে। দিস ওয়ান ট্রায়াঙ্গেল, এখানে একটা নরমাল, এখানে একটা নরমাল, এখানে একটা নরমাল, এখানে একটা নরমাল দেওয়া আছে। এখন আমরা করছি কি, এই পয়েন্টে আমরা এই সবগুলো নরমাল বললাম, এটা হচ্ছে n0, n1, n2, n3, n4, n5, ওকে? এই সবগুলোকে যখন n0 থেকে n5 পর্যন্ত সবগুলোকে যোগ করে যখন আমি ভাগ করব 5 দিয়ে, তখন আমি এইটার মাঝখানের nটা পাচ্ছি। অর্থাৎ দেখো এগুলো সবগুলো কিন্তু এক একটা ছিল ফেস নরমাল, এগুলো সব ফেস নরমাল। এই 5টা ফেস নরমালকে এভারেজ করে আমি মাঝখানে যখন বসিয়ে দিলাম, সেটা হয়ে গেল কি আমাদের ভার্টেক্স। এইভাবে ডিটেইলসে বই লেখা নাই, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে যখন ফেস নরমাল দিয়ে দিবে, আশেপাশের সবগুলো ফেস নরমাল গুলোকে অ্যাভারেজ করে আমি একটা ভার্টেক্স নরমাল পেতে পারি। আর ভার্টেক্স নরমাল পেয়ে গেলে আমাদের জন্য সুবিধা হয়ে যায়। দেখো ভার্টেক্স নরমাল পেয়ে যখন চাই, এরপর আমরা মাঝখানটা ব্যারিসেন্টিক ইন্টারপোলেশন করে
সো আমি পর্যায়ে এসে প্রশ্ন করতে চাই, ধরলাম কেউ তোমাকে বললো উই হ্যাভ এ মডেল হুইচ হ্যাজ ফেস নর্মাল, নাও ফেস এর অ্যাপিয়ারেন্সটাকে আমি দূর করতে চাই, আমাদের নেক্সট টার্গেট কি হবে? একজন ডাক্তার ভার্টেক্স নরমাল বের করবো। কিভাবে ভার্টেক্স নরমাল বের করবো? ওই আশেপাশে যত ফেস নরমাল আছে ওগুলার এভারেজ করে আশেপাশে যত ফেস নরমাল আছে সেগুলো যদি এভারেজ, দিস ইজ ওয়ান ফেস নরমাল, দিস ইজ অ্যানাদার ফেস নরমাল, এবার যত ফেস নরমাল আছে সেগুলো যদি এভারেজ করে বসাই সেটা একদম। এন্ড মনে রাখবা, দিস ইজ নট দ্য অনলি ওয়ে, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। আমি সবচেয়ে ইজি ওয়েটা বললাম, মানে ভার্টেক্স নরমাল। ওকে, এন্ড আই গেস একটু পড়িয়ে আমি শেষ করে দেব আজকে ক্লাস। তারপর হচ্ছে আমাদের যেটা পড়বো, আমরা অলরেডি যা যা পড়েছি, আমরা অলরেডি পড়েছিলাম হচ্ছে শেডিং এর মাঝে আমরা যদি পড়ে থাকি, আমরা ফার্স্টে পড়েছিলাম হচ্ছে ডিফিউজ শেডিং, এরপর আমরা পড়েছি অ্যাম্বিয়েন্ট শেডিং। ওকে, ডিফিউজ শেডিং কি হয়? মেড টাইপ অবজেক্টের জন্য অ্যাপ্লাই করা হয়, এটা ক্ষেত্রে হচ্ছে আমাদের যথেষ্ট। এরপর আমরা যেটা পড়বো সবগুলোকে নিয়ে দেখো, এটা প্লাস এটা এবং আরেকটা প্লাস যদি করি সেটা হচ্ছে আমাদের হাইলাইটস। হাইলাইটসটা কি একটু দেখি। দেখো আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফার্স্টে আমরা অ্যাম্বিয়েন্ট, আমরা কিন্তু ডিফিউজ দেখতে পাচ্ছি। দেখো দিস পার্ট ইজ দ্য ডিফিউজ, এই যে এখানে যে শেডটা দেখতে পাচ্ছ, রাইট, দিস ইজ দ্য ডিফিউজ পার্ট। এবং আমরা বলছিলাম ডিফিউজ ডাজন্ট ম্যাটার উইথ আই, দেয়ার ইজ নাথিং টু ডু উইথ দ্য আই ফর ডিফিউজ, এটা মেড টাইপ অবজেক্ট। আর অ্যাম্বিয়েন্টে তো অবশ্যই না, অ্যাম্বিয়েন্ট হচ্ছে লাইট অফ করে দিলে যদি কিছু কালার থাকে। বাট হাইলাইট ম্যাটারস, হাইলাইটের ক্ষেত্রে আই ম্যাটার। ফার্স্ট আমাকে বলো কিভাবে হাইলাইটের ক্ষেত্রে আই ম্যাটার করে। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ আই? আমি যেদিক থেকে দেখবো সেদিকটাই ম্যাটার করে না, অন্যদিক। ভেরি গুড। আসলে আয়ের ব্যাপারটা, যেটা হাইলাইটের ব্যাপারটা থাকে, এটা অ্যাকচুয়ালি কামস উইথ শাইনিনেস। শাইনিনেসটা কি? যেমন হচ্ছে সে ফর এক্সাম্পল ইউ টেক এ গ্লসি অবজেক্ট, এটা হচ্ছে একটা গ্লসি অবজেক্ট নিলাম, দেন দেয়ার ইজ আ লাইট সোর্স, লাইট সোর্সটা আলো পড়ছে, তো তুমি এদিক থেকে তাকিয়ে আছো, এটা হচ্ছে তোমার একটা আই পজিশন, এটা হচ্ছে তোমার একটা আই পজিশন। Let's say we have some glossiness here, মানে তো এই জায়গাতে তুমি একটা গ্লসিনেস পেলে, এখানে একটা হাইলাইটস আছে এবং বাকি আলোগুলো ছড়িয়ে পড়ছে। তুমি এখান থেকে যেটা দেখছো, তুমি যদি এদিক থেকে দেখো, তুমি এদিক থেকে যদি একটা ছবি তুলো, ওকে, এদিক থেকে যদি একটা ছবি তুলো, এখানে যে জায়গায় তুমি হাইলাইট পাবা, এখানে এক্স্যাক্টলি সেই জায়গায় পাবা না, একটু দূরে কোথাও পাবা। ওকে, দ্যাট মিনস, বাট শাইনিনেস যদি না থাকতো, আমরা আগে বলেছিলাম দিস ইজ আ হিউরিস্টিক প্রসেস, যদি শাইনিনেস না থাকতো ইট ডাজন্ট ম্যাটার, কারণ সেক্ষেত্রে এই হাইলাইটটাই নেই। দিস ইজ দ্য হাইলাইট, এটি হচ্ছে সেই হাইলাইটের কথা। দিস ইজ দ্য হাইলাইট। এই হাইলাইটটা শাইনিনেসের সাথে ডিপেন্ড করে এবং এই হাইলাইটটা অবশ্যই আমাদের আই ভ্যালুর সাথে, অর্থাৎ আই মুভমেন্টের উপর ডিপেন্ড করে। সো দ্যাট মিনস এতক্ষণ পর্যন্ত যা পড়েছিলাম, অর্থাৎ ডিফিউজ, অ্যাম্বিয়েন্ট, সেগুলোতে কোনো ইকুয়েশনে তুমি আই এর কাজ দেখবে না। দেখো এখানে কোনো আই নেই। If you look at this, so there is no existence of I in the equation. But right now, whenever we are talking about the shininess, in case of shininess, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইটা ম্যাটার। ওকে, আইটা ম্যাটার করে, এবং এই আই ম্যাটার করে যে শেডিংটাকে আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ হাইলাইট সহ, সেটাকে আমরা বলি ফর্ম শেডিং। দিস ইজ ভেরি হাইলি ইউজ শেডিং। এককালে কম্পিউটার গ্রাফিক্স এটা অনেক বেশি ইউজ হতো, এখন অনেক টাইপের শেডিং বের হয়েছে, বাট দেয়ার ইজ নো, দিস ইজ দ্য পায়োনিয়ার অফ এনি কাইন্ড অফ শেডিং স্টাফ। এবং এই ফর্ম তার পিএইচডি থিসিসে এই শাইনিনেস অ্যাপ্লাই করেছিল, এবং ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ফেমাস শেডিং মেথড। তো এই ক্ষেত্রে যেটা হয় আমাদেরকে কি, আমরা সবসময় এর আগে যেটা ছিল আমাদের ইকুয়েশনটা এরকম ছিল, এখন আমাদের যে ইকুয়েশন আছে সেখানে আমাদেরকে একটা নতুন ইউনিট ভেক্টর অ্যাপ্লাই করতে হবে, সেটা হবে ই ইউনিট। নতুন ইউনিট ভেক্টরটা কি দেখো, সেটা হচ্ছে এই আই। ওকে, সো দিস ইজ দ্য পজিশন পি এন্ড দিস ইজ দ্য আই ই। সো উই ক্যান হ্যাভ আ ভেক্টর ফ্রম, সেটা এই ই ভেক্টরটা, এই ই ভেক্টরটা আমরা হচ্ছে সেই আই পজিশন, এই আই পজিশনটাকে যদি আমি, আই পজিশনটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ই মাইনাস কিউ। এটা হচ্ছে আমাদের ই ভেক্টর।
এবং এই ভেক্টরটা যখন আছে সেই সাথে আমরা আরো অনেক ভেক্টর গুলো নিয়ে চিন্তা করে দেখো কিছু আগে কি ভেক্টরটা ছিল, এল একটা ভেক্টর ছিল, রাইট, এন একটা ভেক্টর ছিল, এখন নতুন একটা ভেক্টর আসছে আর, আর ভেক্টরটা বলো তো? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা নতুন কি কি ভেক্টর দেখতে পাচ্ছি, এর আগে আমাদের যে নতুন ভেক্টর গুলো ছিল একটা ছিল এন, একটা ছিল এল, এখন একটা অ্যাড করেছি ই এবং আরেকটা ভেক্টর অ্যাড করেছি আর। হোয়াট ইজ আর? স্যার এল এর ঠিক অপোজিটটা। ইলেকট্রিক অপোজিট মনে হচ্ছে কিনা ছোটবেলায় পড়েছিলাম, এটা যদি সারফেস হয়ে থাকে, এটা যদি নর্মাল হয়ে থাকে, আমার যখন আলো পড়ে, আলো যে অ্যাঙ্গেলে পড়ে ঠিক সেই অ্যাঙ্গেলে এটাকে এটা আসলে রিফ্লেক্ট করে, রাইট, রিফ্লেক্টেন্স থাকে। তো দিস ইজ এল, আমি বলতে পারি দিস ইজ আর, এল, এল, এটা হচ্ছে আর। সো এই ভেক্টরগুলো অর্থাৎ এখানে যদি আবার একটু বেশি দেখো, আমাদের এল, এন, আর, ই এগুলোকে নিয়ে হচ্ছে আমাদের কাজ। তবে সেটা এই ক্লাসে পড়াবো না, উইল সি ইট ইন দ্য নেক্সট ক্লাস, এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি এইটা সহ আমাদের পুরো চ্যাপ্টারটাকে আমি শেষ করে দেব। সো আপ টু নাও আমি সবার কাছ থেকে একটু জানতে চাই যে সবাই আসলে বুঝেছো কিনা। প্লিজ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হিট দ্য ইয়েস বাটন, ইফ নট